আমি বর্ষাকে ভালোবাসি সেটা আর কেউ না জানলেও তুই খুব ভালো করেই জানতি নিলয়। তবে আমি বর্ষাকে ভালোবেসে বিয়ে করিনি। ওকে বিয়ের আসর থেকে তুলে এনে ওর গায়ে আমি কলঙ্কের কালি লাগিয়েছি। এরপর বিয়ে করেছি ওকে তিলে তিলে কষ্ট দেব বলে। যেভাবে এই একটা বছর বিনা দোষে ধর্ষক হওয়ার কষ্ট পেয়েছি আমি, ঠিক সেভাবেই কষ্ট দিব আমি ওকে। আমায় এমন কষ্টে রেখে অন্যের ঘরে সুখে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই ওকে বিয়ে করে কষ্ট দিতে চাই আমি। মেঘের কথা শুনে রাগে শরীর জ্বলে যাচ্ছে নিলয়ের। নিলয়ের এতদিনের ষড়যন্ত্র আর সব প্ল্যান মাটি করে দিয়েছে এই মেঘ। বর্ষার কাছ থেকে মেঘকে আলাদা করতে কি কি করেনি নিলয়, কিন্তু শেষ পর্যন্ত বর্ষা সেই মেঘেরই হলো। 1 বছর আগে বর্ষা যখন মেঘকে থাপ্পড় মেরে ওই ক্লাস থেকে বেরিয়ে কলেজ থেকে চলে যায়, তখন আড়াল থেকে সব ফোনে ভিডিও রেকর্ড করে নিলয়। আর সেই ভিডিও রেকর্ডিং কলেজের স্যার ম্যাডাম আর ছাত্রছাত্রীদের দেখে সবাইকে বলে মেঘ জোর করে বর্ষাকে ধর্ষণ করতে চেয়েছিল। আর এই রেকর্ডিংটা বর্ষাই সবাইকে দেখাতে বলেছে। নিলয়ের কথা শুনে ক্ষেপে যায় কলেজের সবাই, কারণ কলেজে মেঘের নাম ডাক থাকলেও ওর পপুলারিটির জন্য শত্রুরও অভাব ছিল না। আর সেই শত্রুগুলো এই সময়টাকেই কাজে লাগিয়েছিল সেই দিন। মেঘ বর্ষা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে মন খারাপ করে ক্লাস থেকে বের হতেই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে কলেজের সব ছাত্রছাত্রীরা, আর ধর্ষক বলে গালি দিতে দিতে মারধর করতে থাকে মেঘকে। সেদিন শত চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেনি মেঘ যে ও বর্ষার সাথে এমন কিছুই করেনি। ওই মুহূর্তে মেঘের চোখে শুধু বর্ষাকে খুঁজছিল। মেঘ ভেবেছিল বর্ষা ওকে বাঁচিয়ে সবার কাছে সত্যিটা বলবে, কিন্তু সেদিন বর্ষা আসেনি সেখানে। সকালের গণপিটুনি খাওয়ার পর নিলই মেঘের সামনে ভালো বন্ধু হওয়ার নাটক করে মেঘকে হসপিটালে নিয়ে যায়। পুরো একদিন হসপিটালে থাকার পর মেঘ মনের মাঝে বর্ষার জন্য রাগ পুষে নিয়ে পাড়ি দেয় ভিনদেশে। সেদিন বর্ষা বা মেঘ কেউই জানতো না যে আসল কালপ্রিট আসলে এই নিলয় নামের বন্ধুর আড়ালে শত্রু ছিল। 3 দিন পর যখন বর্ষা কলেজে আসে, তখন বর্ষা জানতে পারে মেঘ ওর বাবার বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। কলেজের কেউই বর্ষাকে সেদিন বলেনি আসল কথা। এটাও ছিল নিলয়ের একটি চাল, কারণ নিলয় প্রথম দিন থেকেই বর্ষাকে পছন্দ করত। তবে মেঘের ভয়ে কখনো তা প্রকাশ করেনি। তাই সেদিন সুযোগ বুঝে ওদের দুজনকে আলাদা করে দেয় নিলয়। মেঘ বিদেশে চলে যাওয়ার 3 মাস পর বর্ষা বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় নিলয়, কিন্তু বর্ষা বিয়ের জন্য না করে দেয়। বর্ষা বলে পড়াশোনা শেষ না করা পর্যন্ত ও বিয়ে করবে না। তাই বর্ষার কথা মতো বিয়ের ডেট পিছিয়ে 8 মাস পরে করা হয়। আর বিয়ের দিনই বর্ষাকে কিডন্যাপ করে মেঘ। 1 মাস পর রাতে রান্না শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে বর্ষা। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ওর। মা বাবাকে বড্ড দেখতে ইচ্ছা করছে বর্ষার, কিন্তু ও ভালো করে জানে মেঘকে বলে কোনো লাভ হবে না। মেঘ নিয়ে যাবে না বাবার বাড়িতে, তাই বেলকনিতে দাঁড়িয়ে চোখে জল ঝরাচ্ছে। মেঘ বাসায় ফিরে বর্ষাকে কোথাও খুঁজে না পেয়ে বেলকনিতে গিয়ে দেখে বর্ষা কান্না করছে আকাশের দিকে তাকিয়ে। মেঘের খুব ইচ্ছে হয় বর্ষার চোখের পানিটা নিজের হাতে মুছে দিতে। শত হলেও তো বর্ষা মেঘকে ভালোবাসে, কিন্তু না, মেঘ সেটা করবে না, কারণ মেঘ তো বর্ষাকে বিয়েই করেছে ওকে কাঁদাবে বলে। বর্ষার পেছনে দাঁড়িয়ে মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য টেবিলে খাবার রেডি কর, আর আমি যেন এমন ন্যাকা কান্না কাঁদতে না দেখি। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে চোখের জল মুছে নিচে চলে যায় বর্ষা। তারপর মেঘের জন্য টেবিলে খাবার রেডি করে। একটু পর মেঘ নিচে এসে খাবার খেতে খেতে কি মনে করে জিজ্ঞেস করে, তুই রাতের খাবার খেয়েছিস বর্ষা? মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে নেয় বর্ষা। অমনি বর্ষার হাত ধরে ফেলে মেঘ, তারপর রাগী কণ্ঠে বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি বর্ষা, আমার কথার উত্তর না দিয়ে তুই চলে যাচ্ছিস কোন সাহসে? মেঘের কথা শুনে মেঘের দিকে তাকিয়ে বর্ষা বলতে শুরু করে, আমি খেলাম কি খেলাম না সেটা দেখার সময় তোর আছে মেঘ ভাইয়া? আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হতে চললো। এর মাঝে একবারও কখনো জানার চেষ্টা করেছিস আমি খেলাম কিনা, আমার মন ভালো আছে কিনা? সব সময় কুকুর বিড়ালের মতো আচরণ করেছিস তুই আমার সাথে। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও আমার ঠাঁই হয়েছে ফ্লোরে, তোর বিছানায় নয়। তাহলে আজ হঠাৎ কেন জিজ্ঞেস করছিস মেঘ ভাইয়া? আমি উত্তর দিব না তোকে। কথাটা বলেই মেঘের সামনে থেকে চলে যেতে নেয় বর্ষা। সাথে সাথে মেঘ চেয়ারে ছেড়ে উঠে বর্ষার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে,
কিছুদিন হলো কিছু বলছি না দেখে খুব সাহস বেড়েছে তোর, তাই না বর্ষা? তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? কথাটা বলেই বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় মেরে দিল মেঘ। মেঘের থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় বর্ষা। বর্ষাকে জ্ঞান হারাতে দেখে যেন হুঁশে ফিরে আসে মেঘ। মেঘ দৌড়ে গিয়ে বর্ষাকে কোলে তুলে নেয়, তারপর সোফায় শুইয়ে দিয়ে বলে, এ আমি কি করলাম? আমি কি নিজের রাগের বশে বর্ষার সাথে সত্যি খুব অন্যায় করে ফেলছি? কি হলো বর্ষার? বর্ষার কিছু হলে আমি বাঁচবো কি দিয়ে? বর্ষা, এই বর্ষা, কথা বল না প্লিজ। এই বর্ষা, কি হলো? কথা বল না আমার সাথে প্লিজ। কোনো কিছুতেই বর্ষার জ্ঞান ফিরছে না। বর্ষাকে কোলে নিয়ে হাসপাতালে চলে যায় মেঘ। পাগলের মতো ডাক্তারকে ডাকতে থাকে মেঘ। ডাক্তার এসে নার্সদের দিয়ে বর্ষাকে নিয়ে যায় একটি কেবিনে। বেশ কিছুক্ষণ চেক আপের পর ডাক্তার বর্ষার কেবিন থেকে বেরিয়ে মেঘকে বলে, অভিনন্দন মিস্টার মেঘ চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 1.5 মাসের অন্তঃসত্ত্বা, তবে ওনার শরীর খুব দুর্বল, ঠিক মতন খাওয়া দাওয়া করেন না, নিজের যত্নও নেন না। আপনাকে ওনার দিকে নজর রাখতে হবে, ওনার যত্ন করতে হবে, নইলে বেবির ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। বর্ষা অন্তঃসত্ত্বা কি করে হতে পারে? এদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কটাই হয়নি। তাহলে বর্ষার পেটের বাচ্চাটা কার? এমন হাজারো প্রশ্ন উকি দিয়ে উঠল মেঘের মনে। কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার? আমার ওয়াইফ সত্যি প্রেগনেন্ট? মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হলো ডাক্তার। তারপর মেঘের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি। প্রথমবার বাবা হব, এর চাইতে খুশির কি কিছু হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালে আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে, ওনাকে এই সময় ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি, আপনার ওয়াইফের শরীর খুব দুর্বল, আর এই দুর্বলতার জন্যই উনি জ্ঞান হারিয়েছিলেন। তাই এখান থেকে নিয়ে গেলেও ওনার যত্ন করতে ভুলবেন না। ডাক্তারের কথা শুনে মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে দাঁতের দাঁত চেপে মেঘ বলল, আপনি এ নিয়ে ভাববেন না ডাক্তার। আমি বর্ষার এমন যত্ন করব যেমন যত্ন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর জন্য করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনে দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হাসলো। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে এলো মেঘ। বর্ষার বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নেবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে এতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা। বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখে গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হলো বর্ষা, তবুও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাসায় ফিরে যেতে লাগলো। বাসার ভেতরে যেতেই বর্ষা দেখলো মেঘ মাথা নিচের দিকে দিয়ে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়েই বলে উঠল, বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্নে থমকে গেল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুই কি বলছিস মেঘ? আমি জিজ্ঞেস করেছি তোর পেটের বাচ্চাটা কার? কার পাপের ফসলকে তুই আমার নামে চালাতে চাইছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়লো বর্ষার মাথায়। বর্ষা 2 পা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়লো। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মেঘ কী করে পারলো এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? সোফা থেকে দৌড়ে উঠে গিয়ে বর্ষার চুলের মুঠি ধরলো মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আর কত ঠকাবি আমায় তুই বর্ষা? কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমায় থাপ্পড় মেরেছিলি। আমায় থাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইবো বলে ঠিক করি, তখন তুই কলেজের সবাইকে উস্কে দিয়ে আমায় ধর্ষক বানিয়ে গণপিটুনি খাইয়েছিলি। তবুও তোকে ভালোবাসতাম বলে সেই তোকেই বিয়ে করেছি আমি। কিন্তু তুই আমার বউ হওয়া সত্ত্বেও কি করে পারলি অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক করে তার সন্তানের মা হতে? কেন এভাবে ঠকালি তুই আমায়? কেন বর্ষা, কেন? বল আমায়, কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বেড়ে উঠছে? মেঘের কথাগুলো যেন
ধারালো ছুরির মতো বিঁধছে বর্ষার গায়ে। বর্ষা নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে। তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে, আর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘও ফ্লোরে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কেন বর্ষা, কেন কেন এভাবে ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার যে সারাটা জীবন শুধু আমায় ঠকিয়েই গেলি? আমি তোকে ছাড়বো না বর্ষা। তোর পেটের ওই অবৈধ বাচ্চা সহ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব আমি। সারাদিন বাসায় ছিল না মেঘ। সকালে বর্ষাকে বাসায় নিয়ে আসার পরই বেরিয়ে যায় ও। বর্ষাও সারাদিন একটি রুমের দরজা দিয়ে থাকছে আর চিন্তা করছে ওর ঠিক কী করা উচিত এই মুহূর্তে। অনেক চিন্তা ভাবনার পর বর্ষা একটা ডিসিশন নিয়ে নিল আর খাতা কলম নিয়ে বসে পড়লো একটি চিঠি লিখবে বলে। রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরল মেঘ। বাসায় ফেরার পর বর্ষাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু বর্ষা মেঘকে মাতাল অবস্থায় দেখে আর মেঘের সামনে এলো না, কারণ বর্ষা চায় না এর আগে মেঘ মাতাল হওয়ার পর ওর সাথে যেটা হয়েছে সেটা আবার হোক। বর্ষাকে অনেক ডাকাডাকির পরেও যখন বর্ষার সামনে এলো না, তখন মেঘ গিয়ে সোফার উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেঘ ঘুমানোর পর বর্ষা ওর রুমে দরজা খুলে মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জানি না মেঘ 1 বছর আগে কি করেছিলাম আমি, কেনই বা আমার ওপর তোর এত রাগ। তবে তুই আজ যেটা করেছিস, এরপর আর আমি তোর কাছে থাকতে পারবো না মেঘ। আমি তোর আর আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি চলে যাচ্ছি মেঘ, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি। কথাগুলো বলেই মেঘের হাতের কাছে টেবিলের উপর চিঠিটা গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে বর্ষা বেরিয়ে গেল বাসা থেকে। গেটম্যান ঘুমিয়ে থাকায় বাইরে যেতে খুব একটা সমস্যা হলো না বর্ষার। সকালে সূর্যের আলো মুখে এসে লাগায় ঘুম ভাঙল মেঘের। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখ ডলতে ডলতে উঠে বসলো মেঘ। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো ও বাইরের রুমেই সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মনে করার চেষ্টা করলো রাতে ওর সাথে কী হয়েছে, কিন্তু মেঘের কিছুই মনে নেই। মেঘ সোফা ছেড়ে উঠে যাবে তখনই ওর চোখে পড়লো বর্ষার রেখে যাওয়া সেই চিঠিটার দিকে। মেঘ ভ্রু কুচকে চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলো। প্রিয় মেঘ, যখন তুই এই চিঠিটা পাবি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে চলে যাব। আমার সাথে করে নিয়ে যাব তোর আর আমার অনাগত সন্তানকে, যাকে তুই আজ অবৈধ সন্তান ভেবেছিস। জানিস মেঘ, আমি চাইলেই পারতাম তোকে বলতে যে এই বাচ্চা আর কারণ নয়, এই বাচ্চা তোর। কিন্তু আমার কথা হয়তো তুই বিশ্বাস করতি না, আর বিশ্বাস করবিই বা কি করে বল? গত 1 বছর মনের মাঝে অবিশ্বাসের বেড়াজাল যে তৈরি করে রেখেছিস তুই, সেখানে যে বিশ্বাস নামের শব্দটা বড়ই বেমানান। আমি জানি না মেঘ, 1 বছর আগে আমি কি করেছিলাম তোর সাথে, যার প্রতিশোধ তুই এখনো আমার থেকে নিচ্ছিস। তুই আমায় বলেছিলি না মেঘ যে তুই আমায় ভালোবাসিস? আরে তুই কি জানিস ভালোবাসা কাকে বলে? তুই যদি আমায় ভালোবাসতি তাহলে সঠিকটা জানার চেষ্টা না করে আমার উপর এভাবে প্রতিশোধ নিতে পারতি না। আবার পেটের যে সন্তানকে তুই অবৈধ সন্তান বলে গালি দিলি, সেটা আর কারণ নয়, তোর সন্তান মেঘ, তোর সন্তান এটা। তুই হয়তো ভুলে গেছিস সেদিন তুই ড্রিঙ্ক করে বাসায় ফেরার পর তুই আমায় কাছে টেনে নিয়েছিলি। সকালে ঘুম ভাঙার পর হয়তো সব ভুলে গেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি মেঘ যে তুই আমার সন্তানকে একটা নষ্ট সন্তান বলে ভাববি। আমি আর কখনো ফিরবো না মেঘ তোর কাছে, আর কখনো ফিরবো না আমি তোকে ভালোবাসি মেঘ। তাই তোর আর আমার ভালোবাসার স্মৃতি হিসেবে এই সন্তানকে নিয়েই আমি কাটিয়ে দিব বাকিটা জীবন। তুই যেখানেই থাকিস ভালো থাক, কিন্তু আমায় আর খোঁজার চেষ্টা করিস না মেঘ। আমি আর কখনো ফিরতে চাই না তোর কাছে। ইতি তোর অবহেলার পাত্রী, বর্ষা। চিঠি পড়া শেষ করে চিঠিটা হাতের মাঝে দুমড়ে মুচড়ে নিল মেঘ। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল মেঘ। তারপর মাথা ওপরে তুলে একটা পৈশাসিক হাসি দিয়ে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বর্ষার বাড়িতে ফোন করলো মেঘ। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মেঘ বলছি। বর্ষা কি আপনার ওখানে আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেঘ বাবা, বর্ষা এখানেই আছে, সকালেই তো এলো। কেন, তোমায় বলে আসেনি? জি আঙ্কেল, বর্ষা আমায় বলেই গেছে। আসলে আমি ফোন করে শিওর হচ্ছিলাম ও ভালোভাবে গিয়ে পৌঁছেছে কি না। ওকে আঙ্কেল, এখন তাহলে রাখি, আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই আশরাফ খানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাঁকা হেসে আলমারি থেকে কাপড় চোপড় বের করে
পরে নিয়ে রেডি হলো। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মেঘ। বিকেল 3টা। বর্ষা ওদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে গতকাল রাতের কথা। কালকে রাতে বর্ষা যখন চিঠি লিখে রেখে মেঘের বাসা থেকে বেরিয়ে আসে তখন রাস্তায় কিছু